কথাটা ভাবতে ভাবতে আমি বাঁ হাত দিয়ে নিতাকে চেপে ধরলাম। বলতে গেলে প্রাণপণ জোরেই চেপে ধরলাম, যেন বাই চান্স উঠে পড়লে ধরে রাখতে পারি। ঘরের চারপাশে একবার তাকালাম। ওয়ার্ড্রপ, বইয়ের আলমারি, দুটো সিঙ্গেল সোফা, টেবিলের উপর একটা ফ্যাশন ম্যাগাজিন, রেডিওগ্রাম, তার উপর মেলাই পুতুল এবং ড্রেসিং টেবিল আর আয়না। আয়নায় নিজেকে দেখে অস্বস্তিটাকে মুখ কুচকে দূর করতে চাইলাম, নিজেকে খানিকটা সান্ত্বনা অথচ বকুনি দেওয়ার সুরেই বললাম, যা মায়েরি। মনে মনে বললাম, কিছুই শুনতে পাইনি আমি। হয়তো শব্দটা আমার নিজের গলা থেকেই হয়েছে। হাতের জোর দিয়ে যখন ওকে তুলতে গিয়েছিলাম তখনই শব্দটা বেরিয়ে থাকবে। মুখ ফিরে বাথরুমের দরজাটার দিকে তাকালাম, বন্ধই আছে। পাশের ছোট ঘরটায় কম জোরের আলো জ্বলছে, মোটা পর্দাটার পাশ থেকে দেখা যাচ্ছে, এবং সেখানে যে কেউ নেই, অর্থাৎ ওই সব বাজে জিনিস, ছায়া টায়া বা কোনো শব্দ, তাতে সন্দেহ নেই। বইয়ে লেখার লোকে বলে বলেই কি ওসব সত্যি আছে নাকি? এই ঘরের আলো তো বেশ জোরই। একটু একটু ছোটোখাটো অন্ধকার আছে ওয়ার্ড্রপ বা স্টিলের আলমারির পাশে, তবু সেখানে সবই স্পষ্ট দেখা যাচ্ছে। এই ঘরের এই জোরালো আলোটা নিভিয়ে দিতে চেয়েছিল নিতা, যে কারণে আয়নাটার জন্য ও একটু সংকোচ করেছিল। আলো না থাকলে আয়নাটাও সঙ্গে সঙ্গে উধাও, কিন্তু আমি নেভাতে দেইনি। আমার আবার অন্ধকারে ভূতের মতো কিছু দেখলাম না, শুনলাম না এবং বুঝলাম না, সেরকম ভালো লাগে না। অবশ্য মাথায় থাকেই কে আছে না আছে, তবু চোখে দেখার ব্যাপারটা আলাদা, যে কারণে অনেক কিছুই দেখতে যাই আমরা। যাই হোক, শব্দটা যে হয়নি, শুনিনি, তাতে কোনো সন্দেহ নেই। এবং নিতা ওভাবে উঠে দাঁড়াবেই বা কেন, দাঁড়াতে পারবেই বা কেন? শুনেছি মৃতেরা অনেক সময় নড়ে চড়ে ওঠে, হয়তো বেঁকে থাকা হাড়টা খট করে সোজা হয়ে গেল, কিন্তু সেটা বেঁচে থাকা নয়। আর আচমকা মরলে বোধ হয় অনেক সময় গলার নলির কাছে শব্দ আটকে থাকে, কিংবা বুকের কাছে চাপ খেয়ে সেটা হিচকি ওঠার মতো বেজে উঠতে পারে। গলা কাটা ছাড়ানো মুরগির বেলায় আমি তা দেখেছি। গলা কাটা ছাল ছাড়ানো মুরগির পেট টিপে টিপে দেখেছি কক কক শব্দ হয়, ঠিক যেমন করে মুরগি ডাকে। একবার পিকনিকে গিয়ে তাই দেখে তো আমার এক বন্ধুপত্নী ভিড়মি খেয়েছিল আর কি। ওই রকম একটা মাংসপিণ্ডের ভেতর থেকে যদি জ্যান্ত ডাক শোনা যায়, তাহলে হঠাৎ একটু চমকে যেতে হতে পারে। তবে আমার সেই বন্ধুপত্নী যেমনটি করেছিল, ও মা ও কি বলেই সেখান থেকে দৌড়, সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়েছিল। মাংসও খাবে না বলছিল, তারপরে খেয়েছিল ঠিকই। এক একজন আছে সব কিছুতেই ভয়, বোধ হয় ওর মধ্যেই তাদের সুখ। ও মা গো, না না না, সম্ভবত আহা গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শব্দটাই বাজে। কিন্তু যাই হোক, মরা মুরগির এই শব্দটার কথা আমার জানা আছে, এবং হয়তো নিতার বুকের পাশে পাঁচরায় আমার হাতের চাপ পড়েই একটা শব্দ বেরিয়ে থাকবে। যদি সত্যি বেরিয়ে থাকে এবং আমি শুনে থাকি, তাহলেও একটা অস্বস্তি যখন হচ্ছেই, কয়েকবার রাম রাম বললে কেমন হয়? কিংবা ভূত আমার পুত, পেতনি আমার ঝি, আয়নার দিকে তাকিয়ে হাসলাম, শালা। অবশ্য একটা কথা আমার মনে হচ্ছে, নিতার ভূত যদি উদয় হয় তাহলে আমার ভয় করবে না। কেন তা আমি বলতে পারি না। বোধহয় যে কারণে ও সবের পাশে থেকে আমার গা ঘিনঘিনে উঠছে না, সেই কারণেই। কাউকে না নিয়ে এলেই হলো। কেননা ভূতের জগতের কথা তো বলা যায় না। কাছেই গড়ের মাঠে হয়তো 19th সেঞ্চুরির কোনো সাহেব ডাকাতের ভূতকে সঙ্গে নিয়ে এলো। তাছাড়া নিতা যদি একলাই আসে, জানি না ভূতের চেহারা কেমন হয়, হয়তো ছায়া হয়ে আসবে, বা একেবারে সরাসরি মূর্তি ধরেই আসবে, তাতে আমার ভয় লাগবে না। তবে এই কথা ঠিক, এখন যদি ও এসে জিজ্ঞেস করে, তুমি আমাকে হঠাৎ ওরকম গলা টিপে ধরলে কেন, আমাকে মেরে ফেললে কেন, তাহলে আমি সত্যিই কোনো জবাব দিতে পারবো না। সত্যি আমি এখন ভালোভাবে সব কথা ভেবেই উঠতে পারছি না। কি করে সেই ওর গলাটা টিপে ধরলাম, ও কী সব বলছিল, আমিও কী সব বলছিলাম, কথাগুলো না, এইভাবে ভাবলে সারা রাত্রে আমি ঠিক করে মনে করতে পারবো না ঠিক কোন কথার সময়টায় আমি ওর গলাটা। আচ্ছা, তখন তো ও চিত হয়েই শুয়েছিল, আমার বাঁ হাতটা ওর গায়ের উপরে এলানো, ওর মুখটা আমার দিকে একটু ফেরানো, এবং দুজনেরই একটা আলস্য। আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম, এমনভাবে তাকিয়েছিলাম যেন তখন কোনো কারণেই আমি চোখ ফেরাতে পারতাম না। ঠিকমতো বলতে গেলে ওর সুন্দর মুখ তাৎক্ষণিক যে সুখজনিত আলস্যের ও অনুভূতির রেশ মাখানো ছিল, সেই মুখের দিক থেকে চোখের পলক ফেলতে পর্যন্ত পারছিলাম না, যেন পলক ফেললেই ওকে হারিয়ে ফেলব। পেটে তেমন খুব একটা মাল ছিল না যে খোয়াব দেখব, এবং ওর মুখটা দুই হাতে ধরে একটা চুমু খেতে ভীষণ ইচ্ছে করছিল। অথচ কি একটা রকম ঘৃণায় আর রাগে আর বোধহয় ঈর্ষায় হঠাৎ থুতু ছিটিয়ে দিতে ইচ্ছে হচ্ছিল। কিন্তু এই ইচ্ছেগুলো যে আজই নতুন করে হচ্ছিল তা নয়,
আর অনেক দিন হয়েছে। এর কারণ যে ঠিক কী তা আমি কোনোদিনই বুঝতে পারিনি, যেই কারণে নিতার কাছে প্রায় রোজই আসবার ইচ্ছে থাকলেও যদি রোজই আসা সম্ভব ছিল না, কারণ ওর আরও বন্ধুবান্ধব আছে এবং রোজ আসবার চেষ্টা করলে ঝগড়া তো নিশ্চয়ই হতো। এমনকি বেশি জোর জবরদস্তি করলে ওর পক্ষে পুলিশের শরণাপন্ন হওয়াও অসম্ভব ছিল না। আর এই যে প্রায়ই মানে মাসের হিসেবে 3-4 দিন হতে পারে আমি আসি, তার জন্য আগে খবর দিই বা নিতা খবর দেয়, মন থেকে সরিয়ে রাখবার চেষ্টা করি। জানি না এটাও সেক্স অ্যাটাচমেন্টের মতো ব্যাপার কিনা, এবং সেক্স অ্যাটাচমেন্টের সঙ্গে ওসব রাগ বা ঘৃণার কোনো সম্পর্ক আছে কিনা। তবে এই কথা তো ঠিকই যে নিতার কাছে খুবই আসতে ইচ্ছে করে, যে কারণে দেখেছি অন্য মেয়ের সংসর্গের সময়ও নিতার কথা আমার মনে পড়ে গিয়েছে, হঠাৎই মনে পড়ে গিয়েছে, আর তাতে বিরক্ত বোধ করেছি এবং বিকৃত আচার আচরণ করেছি। এটা একটা কী ধরনের ব্যাপার আমি ব্যাখ্যা করতে পারি না। মদের নেশার মতো একটা আসক্তি কি কে জানে। যেমন আসক্তির ঝোঁক প্রচণ্ড টানলাম এবং তারপর গলায় আঙুল দিয়ে হড়হড়িয়ে থুতু করে তাই ফেলে দিলাম। অর্থাৎ নিতার কাছে আসবার জন্য যতটা উদ্গ্রীব হই, সত্যি বলতে কি প্রায় ততটাই অনাসক্তি বোধ করি। এ আবার কীরকম কথা? এরকম কি হতে পারে নাকি? যেন যাহা 52 তাহা 53। অনাসক্তিটা আসলে কি? ঘৃণা? রাগ? আর রাগই বা যদি করব, তাহলে ওর কাছে আসবার জন্যই বা মনে মনে উদ্গ্রীব হয়ে থাকবো কেন? আচ্ছা, যেমন ধরা যাক এরকম অনেক দিন হয়েছে নিতাকে জড়িয়ে ধরে খুব আদর করে চুমু খাচ্ছি, খেতে খেতে চোখ বুজে এসেছে, আবার তাকিয়েছি এবং ওর আবেশমাখা মুখটা দেখতে দেখতে একেবারে হঠাৎই একবার মনে হয়েছে ওইভাবে ওর নাকের ছিদ্র দুটো শুদ্ধ চেপে ধরে শ্বাস বন্ধ করে মেরে ফেলি। অবশ্য আজ কার্যত প্রায় তাই ঘটে গিয়েছে, তবে আদর করতে করতে নয়। যদিও তার একটু আগেই এমনকি মুখ দিয়ে ওর পায়ের নখটা পর্যন্ত ছুঁয়েছি। এর মানে কি? আমি ঠিক কী যে কি চাইছিলাম বা চেয়ে এসেছি এতকাল ধরে, সেটাই তো বুঝতে পারছি না। মারতে তো অনেককেই চেয়েছি, মারিনি বা মারতে পারিনি, এবং আজ ওকে মারবো বলেও আসিনি, বা কোনোদিন বাগে পেলে ওকে খুন করব এইসব কথা আমি কখনো চিন্তাও করিনি। একমাত্র তখনই আমার কোনো সময় মনে হয়েছে যেন ওকে সহ্য করতে পারছি না। অসহ্য একটা ঘৃণা বমির মতো উঠে আসতে চাইছে, রাগে ফুঁসে উঠতে চাইছে, যখন ওকে খুবই নিবিড় করে পাই। ব্যাপারটা কেমন যেন একটা মামদোবাজি লাগছে। তবু সত্যি বলতে কি, এছাড়া বিষয়টাকে আমি অন্য কোনো রকমভাবেই ব্যাখ্যা করতে পারি না। অবশ্য আজ যখন এইরকম একটা ভোজবাজি ছাড়া একে আমি আর কি বলবো তা জানি না। মনের অবস্থা ও নয়, মানে এটাও আছে ওটাও আছে। খুব আদর করে ওর ঠোঁট দুটোকে মুখে ভরে নিয়ে শুষে নিতে ইচ্ছা করছিল, অথচ ঘৃণায় আর রাগে তৎক্ষণাৎ থুতু ছিটিয়ে দিতে ইচ্ছে করছিল। ঠিক তখনই আমরা দুজনেই কথা বলে উঠেছিলাম। কথাগুলো প্রথম দিকে ঠিক কিভাবে শুরু হয়েছিল না, এইভাবে মনে করতে গেলে মনে করতে পারবো না, অথচ পূর্বাপর সমস্ত ব্যাপারটা একবার ভেবে নিতে চাই, কারণ আমাকে একবার প্রস্তুত হয়ে যেতে হবে। যা করেছি তার হাত থেকে বেরিয়ে যাব কেমন করে। আচ্ছা, বিকেলবেলা অফিস থেকে বেরিয়ে আমি রুবি দত্তের কাছে যাব বলেই সিদ্ধান্ত করেছিলাম, আমার এক বন্ধুর চাকরির জন্য। পিছনের দরজাটা খোলা যায় কিনা তারই চেষ্টায় রুবি দত্তকে ধরাই একমাত্র পথ বলে আমি জানতাম, কারণ পিছনের দরজার চাবির কিছু গোছা রুবি দত্তর আঁচলে আছে। কিন্তু রুবি দত্তর কাছে যাওয়া হয়নি। এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। সে আমাকে বলল, এমন ভালো ছেলের মতো কোথায় যাওয়া হচ্ছে চাঁদের? ভালো ছেলের মতো? বন্ধুটি যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির গাড়িতেই যাচ্ছিল। একটা ভালো পোস্টেই সে চাকরি করে। আমি ব্যস্ত হয়ে একটা ট্যাক্সি খুঁজছিলাম, তাই তখন বোধহয় আমাকে ভালো ছেলের মতো দেখাচ্ছিল। অন্যান্য দিন অফিস থেকে বেরিয়ে কোথাও না কোথাও আড্ডা মারতে বসে যায়। বন্ধুটি গাড়ির দরজা খুলে দিয়ে বসেছিল, উঠে আয়। আমার তখন আশা, ওর সঙ্গে গেলে কোম্পানির গাড়িতেই হয়তো রুবি দত্তের বাড়িতে পৌঁছে যেতে পারবো। আমি বলেছিলামও সে কথা, যে দেখা হয়ে ভালোই হয়েছে, ওর সঙ্গেই চলে যেতে পারবো। বন্ধুটি ঘাড়ের উপর চাপড় মেরে চোখ টিপে বলেছিল, অফিস থেকে বেরিয়ে যেভাবে ছুটছিস, তো রুবি কি ইয়ে করে বসে আছে নাকি? আমি বলেছিলাম, না অন্য একটা দরকারে, মানে একজনের। বন্ধুটি আমার কথা শেষ করতে দেয়নি, হেসে উঠেছিল, বলেছিল, ওলে সারা ভাদ্রে মানে ভাদ্রে কুত্তা, ভাদ্র মাসে যারা। যাকগে, যাবি তোকে আটকাবো না, যাবার আগে একটু কিছু মুখে দিয়ে যাও আমার শাহেনশাহ, দুপাত্তর চড়িয়ে গেলে জমবে ভালো। বন্ধুটি কোনো কথাই শোনেনি, একটা বারে টেনে নিয়ে গিয়েছিল। অবশ্য আমি যে কখনো একাধ ঢোক গিলে রুবি দত্তের সামনে যাইনি তা নয়, কিংবা রুবি দত্তের ডেরায় বসেও 2-1 বার পান করেছি, যদিও
যেন বেশি খেতে না পারি বা সর্বসম্মুখে যেন খেতে একটু দ্বিধাবোধ করি, এরকম একটা ভাব বজায় রাখতে চেষ্টা করেছি। আয়নার একবার দিকে তাকিয়ে চোখ টিপলাম। কত রঙ্গই জানিস। উদ্দেশ্য আর কিছুই না, রুবি দত্ত একটু সাদাসাদি করবে, অভয় দেওয়ার ভঙ্গিতে প্রশ্রয় দিয়ে হাসবে এবং আমার সম্পর্কে একটা পেশাদার মাতালের কথা যেন না ভাবে। বন্ধুটি হুইস্কি গিলতে গিলতে ওর অফিসের স্টেনোর গল্পই বলছিল, মেয়ে স্টেনো, এবং আজও তার সঙ্গে দেখা করতে চলেছিল। তাই আগে থেকেই দুপাত্তর চড়িয়ে নিচ্ছিল। তবে অসুবিধা হচ্ছে, বউটা নাকি বড্ড গোলমাল করছে। সে নাকি ছায়ার মতো ওকে অনুসরণ করছে। বলা যায় না, হয়তো অফিস থেকে বেরিয়েও কোথায় যায়, কোনো অদৃশ্য থেকে বউ সবই লক্ষ্য করছে। অতএব আপাতত কোনো বারে ঢুকে পড়াই ভালো। প্রায় 5টার সময় বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। ঘণ্টাখানেকের মধ্যে পেগ 3 খাওয়া হয়ে গিয়েছিল। আর বন্ধু ঘড়ি দেখে হঠাৎ লাফ দিয়ে উঠেছিল। বেয়ারাকে ডেকে তৎক্ষণাৎ বিল মিটিয়ে দিয়ে বলেছিল, এক্সকিউজ মি, পরে দেখা হবে, চললাম। শালা, আমি মনে মনে বলছিলাম, আমি ভাদ্দুরে আর উনি। কিন্তু রুবি দত্তের কাছে যাওয়ার কথাটা তখনও ভুলিনি এবং যাওয়ার জন্যই রাস্তায় বেরিয়ে এসেছিলাম। এবার একটা ট্যাক্সি। ইতিমধ্যে কখন যে অন্ধকার পুরোপুরি নেমে গিয়েছে, চারিদিকে আলো জ্বলে উঠেছে। যদিও জঘন্য ধোঁয়ার গ্রাসে শহরটা যেন ঢাকা পড়ে গিয়েছিল। অবশ্য আমি যখন অফিস থেকে বেরিয়েছিলাম তখনই অন্ধকার নামবে নামবে করছিল। এখন বেলা ছোট, 5টাতেই সূর্য অস্ত চলে যায়। আলো জ্বাললে কি হবে, ধোঁয়ায় নরক করে তুলেছে। এ তো আর উত্তর কলকাতা নয়, মধ্য কলকাতার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গারই কাছাকাছি। তবু এত ধোঁয়া এখানে কোত্থেকে এলো? আমার যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। সবই অস্পষ্ট দেখাচ্ছিল। আমি ট্যাক্সির মাথায় আলো লক্ষ্য করছিলাম। জ্বলন্ত আলো দেখতে পেলেই চিৎকার করব। জঘন্য, অঘ্রাণের কুকুরের বাচ্চার মতো কতগুলো ছেলে খালি ট্যাক্সির পেছনে ছুটছে, যাত্রীদের ধরে দিচ্ছে আর পয়সা নিচ্ছে। কলকাতা, আজ যেন মাসের কত তারিখ মনে করতে পারছি না। অথচ আমিও তো চাকরি করি। আমার তারিখের কথা মনে থাকা উচিত ছিল। তারিখটা মনে করতে না পেরে বিরক্ত হয়ে উঠেছিলাম এবং নিজেকে গালাগাল করছিলাম। তারিখ মনে করতে না পারলে কি করে বুঝবো যে সহজে ট্যাক্সি পাবো? মাসের 2-3 তারিখ হলে আমার ঘরের বেয়ারাটাই আজ ট্যাক্সি চেপে বাড়ি যাবে, আর অন্যান্যদের তো কথাই নেই। মাসের 7 তারিখ পর্যন্ত তোমার বাবার ক্ষমতা নেই, বিশেষ করে সন্ধেবেলায় তুমি ট্যাক্সি পাবে, তাও আবার এসপ্ল্যানেড চৌরঙ্গি এলাকায়। শুধু তাই নয়, 6টায় সিনেমা ভেঙেছে, ম্যাটিনি শো, সন্ধ্যার শো শুরু হতে চলল। তখন ট্যাক্সি পাওয়া লটারির বাজি জেতার মতোই। তার উপরে ওই উচ্চিংড়েগুলো এক আধটা ভারী বড় বড় বাসের তলায় চেপটে যেতে পারে না। অবশ্য আমাকেও শেষ পর্যন্ত হয়তো ওদেরই সাহায্য নিতে হবে, নয়তো এই জায়গা থেকে ট্যাক্সি পাওয়া অসম্ভব। কারণ ট্যাক্সিওয়ালাগুলোকেও দেখেছি, ওই উচ্চিংড়েগুলোর উপর একটা কেমন সমর্থন রয়েছে, সমবেদনা যাকে বলে। এরা ট্যাক্সি করে দিলে এদেরকে পয়সা না দেওয়া পর্যন্ত গাড়ি স্টার্ট দিতে চায় না। সব দয়ালু, সবাই সবাইকে একটু দয়া দেখানোর জন্য যেন মুখিয়ে আছে। আর এই পোকাগুলো সাব মেমসাবদের দিকেই আগে ট্যাক্সি এগিয়ে দেবে। সেই বিষয়ে অবশ্য আমার দুর্বলতা ছিল না। কেননা আমি পায়ের থেকে মাথা পর্যন্ত সাব। কিন্তু আশ্চর্য, তারিখটা কিছুতেই মনে করতে পারছিলাম না। 7 না 8 না 10, তবে মাসের প্রথম দিকই হবে। ভিড় দেখেই বোঝা যাচ্ছিল, সিনেমা, অফিস এবং টাকা সব কিছুরই ভিড়। এবং কে যাচ্ছে মেয়েটা, তাকালো যেন দুবার, এবং ক্রমেই তা বাড়ছে। রাত্রি 8টা অবধি এই অবস্থাই চলতে থাকবে। অবশ্য রুবি দত্তের ওখানে যে আর যাওয়া হবে না আমি তখনই বুঝতে পারছিলাম। আর যার চাকরির জন্য হঠাৎ রুবি দত্তের ওখানে যাবো ভেবেছিলাম, তার উপরে ভীষণ রাগ হচ্ছিল। কোথায় সে? একটা ট্যাক্সি ধরিয়ে দিয়ে তখন সাহায্য করতে পারছিল না। আমার কি দায় কেঁদে গিয়েছে, নিকুচি করেছে। সেই মুহূর্তেই বুঝতে পারছিলাম আবার বারের দিকটাই আমাকে টানছিল। যে বন্ধুটি টেনে নিয়ে গিয়েছিল ও বোধহয় ফাল্গুন মাসের নিষ্কাম কুত্তা, তার উপরও রাগ হচ্ছিল। গোপন আশ্রয়ের গর্তে এতক্ষণে বোধহয় স্টেনোকে লপটে নিয়ে বসে গিয়েছে। আসলে একটু ড্রিঙ্ক করার দরকার ছিল, আর সেটা নিতান্ত একলা করবে? পথে যে কোনো একটা পরিচিতকে পেলেই হতো। সেই যে কোনো একজন আমিই চোখে পড়ে গিয়েছিলাম। নিকুচি করেছে বলিহারি লোকগুলোকে। এক একটা খালি ট্যাক্সির উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়ছিল যেন কোনো আততায়ীর উপরে পড়ছিল। দরকার হলে প্রত্যেকটা লোকই প্রত্যেকের সঙ্গে হাতাহাতি করতে পর্যন্ত রাজি ছিল। আর ঠিক সেই সময় বুঝে আমার তলার ব্লাডার টনটন করছিল। কাছে পিঠে কোথাও কোনো ইউরিনাল ছিল না। বারে গেলেও মেয়েটা নির্ঘাত পাছায় প্যাড পরে আছে, নইলে অত নেত্য কেন? বারে গেলেও হতো। ব্যাপারটা বারে সেরে আসতে পারতাম, কিন্তু তখন একেবারেই খেয়াল ছিল না। তখনও পরোপকার না, রুবি দত্তের সান্নিধ্য এবং তার কাছে নিজেকে প্রমাণ করা, তুমি বন্ধুবান্ধবের জন্য কিছু করে থাকো, যা সত্যি নয়।
সবসময়ই তা বলতে এত অভ্যস্ত হয়ে গিয়েছি, নিজেরই এক এক সময় সন্দেহ হয় মিথ্যেটাই সত্যি। এই ঝোঁকটাই ছিল। মাথায় ছিল ট্যাক্সি, টনটনানি, আর কলকাতা, সন্ধ্যার কলকাতা, বমির থেকেও খারাপ। ইচ্ছে করছিল বোতাম খুলে দাঁড়িয়ে যাই, কিন্তু মুশকিল, কাছে পিঠে সেরকম দেয়ালও ছিল না একটাও। যদিও ধোঁয়ায় অস্পষ্ট, তবুও চারপাশেই গা ঘেঁষে লোকের ভিড়। শেষ পর্যন্ত যখন বাড়ির দিকে যাব বলে পা বাড়াতে যাচ্ছিলাম, সেই সময় একটা ট্যাক্সি সামনে এসে দাঁড়িয়ে গেল। উচ্চিংড়েগুলো আর কয়েকজন অপেক্ষমান যাত্রী একসঙ্গে ঝাঁপিয়ে পড়লো এসে। ড্রাইভারটা চিৎকার করে উঠল, আরে ভাড়া হ্যায়, ভিতর থেকে নিতা আমাকে ডেকেছিল, উঠে এসো। আহ, সেই মুহূর্তে একটা ট্যাক্সির কোটর নিতার জন্য নয়, বা রুবি দত্তর কাছে যাওয়ার জন্য নয়, ভিড় এবং অপেক্ষমান জনতার মাঝখান থেকে নিজেকে ছিঁড়ে নেওয়ার যে কি সুখের আশ্রয়, অগাধ স্বস্তি বলে বোঝাবার নয়। গাড়িটা চলতে আরম্ভ করেছিল। তৎক্ষণাৎ সন্ধ্যাকালীন হুইস্কি আমার পেট থেকে জানান দিয়েছিল আমেজের রেশটা তখনও আছে। প্রায় ভুলেই গিয়েছিলাম ঘণ্টাখানেকের মধ্যে 3টি বড় পেগ আমার পেটে ঢুকে রয়েছে। ধরে নিয়েছিলাম নিতা কোথাও নিজের দরকারে চলছে। পথের মাঝে দেখতে পেয়ে একটা লিফট যদি নিজের পথে পড়ে দেবার ইচ্ছে হয়তো হয়েছিল। জিজ্ঞেস করলাম, কোথায় চলেছ? বলেছিলাম আপাতত একটা ইউরিনাল বা ল্যাবরেটরি, নয়তো কোনো অন্ধকার ঘুচিতে ছেড়ে দিলেই হবে। নিতা হেসে উঠেছিল এবং কে জানে, ও হয়তো কোনো অভিসারে চলেছিল আর সেই পথেই আমাকে লিফট দিচ্ছে। ভাবতে ভাবতেই মেজাজটা বিগড়ে যাচ্ছিল। প্রায় গায়ে গায়েই বসেছিলাম, কনুইটা ওর বুকের কাছে ঠেকছিল, অথচ কোনো আকর্ষণ বোধ করছি না। এটা বোঝাবার জন্য একটু সরিয়ে রাখার চেষ্টা করছিলাম আর বাইরের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলাম। ঠিক কোন জায়গাতে নামলে আমার সুবিধা হবে। সন্ধ্যা বা রাত্রে আড্ডাগুলো সবই তো কোনো না কোনো বারে জমে, এবং বন্ধুদের কোনো দল কোন বারে বসে মোটামুটি একটা ছক করাই আছে। গাড়ি থামিয়েই সোজা যেটাতে ঢুকিয়ে পড়া যাবে সেরকম একটা জায়গাতে নেমে পড়ার মনস্থ করেছিলাম। নিতা আবার বলেছিল, অফিসের জিপ কোথায়? দেরি হবে বলে ছেড়ে দিয়েছি। মিস্টার চ্যাটার্জিকে সেই দমদমে নামিয়ে দিয়ে আসতে হবে তো আগে। এটা কিন্তু অন্যায়। উনি 2nd গ্রেডের অফিসার আর তুমি 3rd গ্রেডের। কাজেই তোমাকে আগে না নামিয়ে সেই দমদমে আগে যেতে হবে, এর কোনো মানে হয়? মানে হয় না, নিতা বলেছিল। এটা অন্যায়, নিতা বলেছিল। কে? না নিতা। কাকে? না আমাকে। সত্যি মরে যেতে ইচ্ছা করে কথাগুলো শুনলে। মায়েরই। আমি যে তখন একটা ট্যাক্সি সহ নিতার দেখা পেয়ে গিয়েছিলাম, আর তখনই আমার নিচে টনটন করছিল, এবং নিতার গায়ে হাত রাখার ইচ্ছে হওয়া সত্ত্বেও যেন আমি অন্য বিষয়ে বেশি ব্যস্ত বা ভাবিত ছিলাম। যেটুকু স্পর্শ লাগছিল সেটুকুও নিতান্ত গাড়ির দোলানিতেই। এই অনুমানটাকেই বজায় রাখতে চাইছিলাম। নিতা কোথায় চলেছে এটা জানবার কৌতূহল হওয়া সত্ত্বেও কোথায় আর শেষ পর্যন্ত কোনো পুরুষ সংসর্গের লোভেই যাচ্ছে না জিজ্ঞেস করার নিষ্পৃহ ভাব দেখাচ্ছিলাম। বা রাস্তায় কেন এতটা ভিড়, কোনোটারই কিছু মনে আছে নাকি? মিস্টার চ্যাটার্জি একটা বুড়ো ষাঁড়, বকনা দেখলেই খ্যাপে, অথচ শরীর অচল। আমার ওপরেই সুপিরিয়র। দপ্তরের নিয়মানুসারে একটা জিপেই যখন 2 জন অফিসার যাতায়াত করতে হবে, তখন উনি বজবজে থাকলেও আমাকে তাই আগে নামাতে হবে। এই নিয়মটা অফিস থেকে ফেরবার বেলায়। আসবার সময় অবশ্য মিস্টার চ্যাটার্জির ইচ্ছা অনুসারে, প্রায় আমার শ্যালকের ইচ্ছা অনুসারে। খচ্চর। ড্রাইভার আগে আমাকেই তুলতে যায়, সেখান থেকে দমদম, তারপর অফিস। তার অর্থ হলো উনি বাড়িতে থাকার সময়টা বেশি পান। এসব হচ্ছে নিয়মকানুনের ব্যাপার। 2nd গ্রেডের একজন অফিসার, চ্যাটার্জিরই সমবয়সী, প্রায় খিস্তি করে বলেন, চাটুর্যেটা ছুরি সামলাতে সামলাতেই গেল। এ কথা অবশ্য সবাই জানে। চ্যাটার্জি 22 বছরের প্রথম বিয়ের পর প্রতি 10 বছরে একটি করে বউ খেয়েছেন, এবং একটি খেয়েছেন 32-এ, এবং 32-এ আবার বিয়ে করেছেন। তারপর 42-এ আরেকটি খেয়ে 42-এ যাকে গিলেছেন তখন সেটি নাকি ছিল 18-19-এর। এখন চ্যাটার্জির 51, সেটির বোধহয় 27-28। তা বেশ মাখোমাখোই হবে বোধহয়। কিন্তু ওদিকে প্রথম পক্ষের বড় ছেলেটিকে নাকি সামলানো দায় হয়ে উঠেছে। সে কোথায় একটা চাকরি বাকরি করে, তবে বেটা অফিস পালিয়ে নাকি বাড়ি যায়। এসব কথা অফিসার্স চেম্বারে গুলতানি। কেরানিদের টেবিলেই কি আর বাদ যায়? অফিসের জেনারেল ইউনিয়নের ছবি এবং চ্যাটার্জি সম্পর্কে মন্তব্য লেখা দেখলেই তো বোঝা যায়। আচ্ছা, অফিসারদের বিরুদ্ধে বিক্ষোভ আর এই আঁকাঝোঁকা লেখার মধ্যে যোগাযোগটা কীরকম আমি ঠিক বুঝতে পারি না। অধস্তনদের অসহায় বিক্ষোভ এইরকম বলতে হবে নাকি? অবশ্যই আমি যদি অধস্তন হতাম তাহলে চ্যাটার্জি সম্পর্কে এই কীর্তিগুলো নিজেই নির্ঘাত করতাম। এখনও ইচ্ছে করে, কিন্তু ওই যে 3rd গ্রেড, আমি জেনারেল ইউনিয়নের লোক নয়। যদি আমার অবসর বুঝে ওগুলো দেখে বেশ তাড়িয়ে তাড়িয়ে মজা ভোগ করি। অবশ্য আমার নামেও আছে, যেমন লুচ্চা বা নামের পরে
শালা ঘণ্টা কুমার। কুমার বলার মধ্যে আমার চেহারা, পোশাক ইত্যাদির উপর কটাক্ষ করে আজকাল সিনেমার হিরোদের সঙ্গে মিলিয়ে বিদ্রূপ করতে চেয়েছি কিনা কে জানে, কিংবা ঘণ্টা একমাত্র নেহাত খিস্তির অর্থেই ঘণ্টা কুমার তা বুঝতে পারি না। আর একটা জিনিস আমাকে করতে চেয়েছে, যাতে আমাকেই সমকামিতার স্বীকার করতে চেয়েছে। ব্যাপারটা আমাকে কল্পনায় অনুভব করার চেষ্টা করতে হয়েছে, তারপর না হেসে উঠে পারিনি। যে লিখেছে সে একটি চলতি গালাগাল হিসেবে নিশ্চয়ই লিখেছে, কারণ আমার ধারণা সেই বয়সটা আমি পেরিয়ে এসেছি, যেই বয়সে সত্যি সত্যি আমাকে আরেক কলেজের লেকচারার দাদারই শিকার হতে হয়েছিল। তাছাড়া পুরুষদের এরকম জুটি তো আকসারই দেখা যায়। অ্যাটলিস্ট এলিটিসদের মধ্যে তো নাকি অনেকেরই এই বাতিক আছে, যাদের অভাবে স্বভাব নষ্ট হয়। বোধহয় স্বভাবটা ওই রকমই, কিংবা কে জানে এরা আবার সবাই দা ভিঞ্চির মতো প্রতিভা হয়ে ওঠার জন্য এরকম নাকি। জেনারেল ইউরিনালের দেয়ালে প্রায়ই চুনের পোছরা দিয়ে এগুলো মুছে দেওয়া হয়, এমনকি স্পাইং করে ধরবারও চেষ্টা করা হয়েছে, ধরা যায়নি। তবে কথাগুলোর মধ্যে অনেক সত্যি আছে আমার ধারণা, যতই ভালগার লাগুক, কারণ অধস্তনদের রক আমার অচেনা নয়। আমি ওই রক থেকেই চা সিগারেট আর সস্তা কফি হাউস পেরিয়ে অন্য রকে এসেছি। বার, হোটেল, ক্যাবারের রকে ছুরিখানা আর নাচঘর যাকে বলে আর কি, আমি পেরিয়ে এসেছি, ওরা পারেনি। কারণ এই ব্যাপারে আমি ওদের চেয়ে ঘুঘু। কী করে আসতে হয় সেই সব পথঘাট আমার বাবাই আমাকে চিনিয়েছেন। পুত্রের উন্নতিকল্পে বাবা হয়ে একটু যদি অন্যায় টন্যায় করতে হয়, কি আর করা যাবে, সেটাকে পাপ মনে করলে চলবে না, নিজেরই পোলা তো। বাবার মারফতই লোক চেনাচেনি এবং কাকে কোথায় ধরতে হবে সেই সব সুলুক সন্ধান পেয়েছি। ওরা পারেনি, ওদের বাবারাও পারেনি। আর সেই জন্যেই অফিসের অন্যান্য আচরণ ছাড়াও আমার জুতোর শক্ত গোড়ালির ঠকঠক শব্দ উঠলেই বুঝতে পারি প্রথম যে কথাটা উচ্চারিত হয়, লুচ্চাটা এলো। ভাবতেই কীরকম একটা মেজাজ এসে যায়। তবে দেয়ালের কথাগুলোর মধ্যে যে সত্য আছে এবং চ্যাটার্জির বিষয়ে ও তার তৃতীয় পক্ষের ও ছেলের বিষয়ে যা লেখা হয় তার মধ্যেও সত্য আছে। সেই লোক যদি আমাকে আগে ভবানীপুরে নামিয়ে দমদম যান, তাহলে তার দম কোতল হয়ে যাবেই। অফিসের কাজের মধ্যে যার সবসময় দুশ্চিন্তা এবং কল্পনার মানুষপটে নিজের বাড়ির যে ছবিটা তিনি দেখতে পান, স্ত্রী এবং অফিস পালানো ছেলে, ছুটির পরে যে বাঘের মতো ছুটে যাবেন, সেটাই তো স্বাভাবিক। যদিও জানা কথা তখন নিশ্চয়ই বাড়ির চেহারা আলাদা। আমি এতবার গিয়েছি চ্যাটার্জির বাড়িতে, কারণ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী একই জিপ আমাদের দুইজনের জিম্মায়, এবং এতবার ভেবেছি তৃতীয় পক্ষটিকে দেখার, কিন্তু কখনো দেখা পাওয়া যায়নি। মিসেস চ্যাটার্জির মুখে কখনোই তার স্ত্রীর কথা শুনিনি। অতএব সব কিছুরই কোথাও আছে। পৃথিবীর সব মানুষই তা জানে। তবে তখন নিতা যেভাবে বলছিল, এর কোনো মানেই হয় না। সেটা অনেকটা আমাদের অধিকাংশ কথার মতোই অবিশ্বাস্য, যার সঙ্গে ভেতরের কোনো মিলই নেই। নিতা যেভাবে বলছিল সেটাও যেন আমার বান্ধবী, তার এভাবেই বলা উচিত, এরকম একটা অভ্যস্ত মন থেকেই বলছিল, অনেকটা খোশ মেজাজের সোহাগী সুরে বলা। কারণ আমার প্রতি অবিচারের ওর কোনো মাথা ব্যথা ছিল না। অবশ্যই ছুটির পরে অধিকাংশ দিন আমি চ্যাটার্জির সঙ্গী হই না, কারণ দমদম বা ভবানীপুর তখন আমার গন্তব্য থাকে না। আজ তো আরও ছিল না, কারণ জিপ নিয়ে ফিরে রুবি দত্তের ওখানে যাব সেটা তো সম্ভব ছিল না। এবং আমি যে রুবি দত্তের ওখানে যাব ভেবেছিলাম সে কথাও নিতাকে বলিনি। তখন সমূহে একটা টনটনানি দমানো আর একই সঙ্গে নিতার চিন্তাই আমার মাথায় ঘুরছিল। ও কোথায় যাবে, কোন তল্লাটে, কার কাছে, কোথা থেকে এলো, এবং কাছাকাছি ছোটোখাটো ছোঁয়াছুঁয়ি, অথচ আমার গন্তব্য লক্ষ্য রাখতে হচ্ছে কোথায় নেমে যাব, যেই কারণে সেই দেখা হওয়াটা মহাপাপ বলে বোধ হচ্ছিল। বিতৃষ্ণায় মন ভরে উঠছিল, আর তবু নিতাকে টের পেতে দিতে চাইছিলাম না যে আমি ওর কথাই ভাবছি। কোনো আশা হয়তো ছিল না, না হয় অন্য কোনো মেয়ের সন্ধানেই যাব যদি খুব ইচ্ছে করে। নিতার জন্য অতটার রপট এখন সইবে না, কিন্তু দোহাই গাড়িটা যেন বেশি ঝাঁকারি না খায়। খেলেই টনটনানি বেড়ে উঠছিল, মনে হচ্ছিল একটা বিশ্রী কাণ্ডই ঘটে যাবে। এমনিতেই একটু কিডনির ট্রাবল আছে, তার উপর মিউকাসের দৌরাত্মে 12 মাস। আর এই দৌরাত্মটা এমন জঘন্য, একটু বাড়াবাড়ি হলে এমনিতেই মনে হয় সবসময় যেন ব্ল্যাডারে টনটনানি লেগেই আছে, অথচ পরিষ্কার হতে চায় না। তার উপর যদি বেশিক্ষণ চাপতে হয় সেটা আরও দুর্বিষহ। একটা বারের সামনেই আমি বলে উঠছিলাম, তোমার লিফটের জন্য ধন্যবাদ, আমাকে এখানে নামিয়ে দাও। নিতা বলেছিল, কেন আর পারছো না বলে ও হেসেছিল। এরকম ব্যাপারে সবাই হেসে থাকে। নিতা হেসেছিল, অন্যের ব্যাপার হলে আমিও হাসতাম। ও ধরনের যে কোনো প্রাকৃতিক ব্যাপারে মানুষকে অস্থির হতে দেখলে সত্যি কেন যেন হাসি সামলানো দায় হয়ে ওঠে,
অথচ সমস্ত ব্যাপারটা যে অত্যন্ত মর্মস্তুদ সেটা যাকে দেখে হাসি পায় তখন সেই একমাত্র অনুভব করতে পারে। এই হাসির অবিচারে দাঁতে দাঁত পিষলেও আশ্চর্য এই তখন রেগে কিছু বলা যায় না। বলেছিলাম, না সত্যি, তাছাড়া আমাকে তো নামতেই হবে। এখানে নামবে তো আড্ডা দিতে? হ্যাঁ, তবে বলা যায় না, একটা কাজও রয়েছে, করে উঠতে পারবো কিনা জানি না। ভবি ভোলবার নয়, কথাটা আমি নিজেই নিজেকে মনে মনে বলছিলাম। আসলে নিতার কাছে প্রমাণ করতে চাইছিলাম। নিতা আর কি একটু চেপে বসেছিল নাকি আমার গায়ের কাছে, স্পর্শটা যেন আমার পাতলা সার্জের কোট থাকা সত্ত্বেও স্পষ্ট ও নিবিড় বোধ হচ্ছিল। আমি নিজেকে নিয়েই, অর্থাৎ নিজের নানান ব্যাপারে চিন্তিত, ব্যস্ত, যেই চিন্তাভাবনার তল্লাটে নিতা টিতা কেউ নেই। অথচ সত্যি বলতে কি, তখন একমাত্র নিতাই আমার মগজে। এমনকি মগজ জুড়ে নিতা এতটাই ফাঁপিয়ে ফুলিয়ে বসেছিল যে টনটনানির তীব্র অনুভূতিটা পর্যন্ত অনেকখানি দমে যাচ্ছিল। শরীরের কাণ্ডকারখানা সব বোঝা দায়। এই মনে হচ্ছিল অসম্ভব, যে কোনো উপায়ে একটা রিলিজের দরকার। আবার পর মুহূর্তেই নিতা, শরীরের প্রত্যেকটি অংশেই কেবল নিতা। নিতা বলেছিল, কি কাজ নে কি? কথাটা আমি মনে মনে না বলে পারিনি, কারণ ওর গলায় একটা অবিশ্বাসের, শুধু অবিশ্বাসের নয়, অবিশ্বাস আর মজা করার সুর ছিল যেন, যে কারণে গাড়িটা দাঁড় করাবার কোনো কথাইও বলেনি। ড্রাইভারটা যেন গন্তব্য জেনেই পিঁপড়ের মতো ছুটেছিল। পিঁপড়ের মতোই, কারণ সন্ধেবেলার ভিড়ে কোনো গাড়ি জোরে ছুটতে পারে না, প্রতি পদে পদে বাধা। তাতে তোমার টাকা পাওয়ার সময় বা প্রেমিকার দেখা পাওয়ার সময় উতরে গেলেও উপায় নেই। এই পুলিশের হাত, এই লাল আলো, যাবতীয় বাধা তোমাকে আটকে রাখবেই। কুৎসিত। আমি নিতার দিকে ফিরে তাকিয়েছিলাম মুখটা দেখার জন্য। কি ছিল ওর মুখে, হাসি না বিদ্রুপ? আমাকে এত বেশি চেনেও, যেন আমি ওর একটা কুকুর। যেমন প্রভু তার কুকুরের চোখের দৃষ্টি, কান্নাড়া, লেজনাড়া সবগুলোরই মানে বুঝতে পারে। হাতের পাঁচ যেমন বলে, আঁচলে বাঁধা বললে যেরকম বোঝায়, কিংবা এও ঠিক হলো না, ও যদি কোমর বাঁকিয়ে পা দেখিয়ে বলে ও আমার এখানকার লোক, তাহলে বোধহয় ঠিক বলা হয়। আর সেজন্যই রাগে আর ঘৃণায় ইচ্ছা করছিল ওর চুলের মুঠি ধরে টেনে দিই। মনে মনে বলছিলাম, ছেনালি হচ্ছে, কিন্তু গম্ভীর মুখেই বলেছিলাম, সেটা তোমার জেনে বিশেষ কোনো লাভ হবে না। তুমি কোথায় চলেছ? আমি পাল্টা তখন জিজ্ঞেস করেছিলাম। ও প্রায় সঙ্গে সঙ্গেই জবাব দিয়েছিল, আমার ঘরে। প্রায় একটা থাপ্পড়ের মতোই কথাটা বলেছিল, যে কারণে আমি মনে মনে আবার বলেছিলাম, হারামজাদি। এবং সেই হারামজাদি বলার মধ্যে রাগ বা ঘৃণা ততটা ছিল না, যতটা প্রশংসাসূচক আদুরে ভাব ছিল। অনেকটা আমার নিজেকেই আদর করে খিস্তি করার মতো। ওর কথার থেকে আরও বেশি করে প্রমাণ হয়েছিল আমাকে ওই পুরুষটাকে ও আপাদমস্তক চেনে। অর্থাৎ আমার জিজ্ঞাসাটাই শুধু নয়, কি শুনলে আমার মুখে জুতো হবে সেটাও ও জানতো। কারণ ও নিশ্চয়ই আমার মনের কথা বুঝতে পেরেছিল, ওর সম্পর্কে আমি কি ভাবছি, কোনো অভিসার বা কোথাও কোনো রমজানি করতে চলেছে ও। আমার এই মনোভাবটা ও পরিষ্কারই বুঝতে পারছিল। কিন্তু তৎক্ষণাৎ আমার মনে আবার ঈর্ষা ও রাগ ফুসে উঠেছিল এই ভেবে যে এত তাড়াতাড়ি ঘরে ফেরার মানেই সেখানে অন্য কেউ আসবে, জমবে, রেলা হবে। নিজের ঘরে গিয়ে ও একলা থাকবার পাত্রী নয় নিশ্চয়। তাই ঘুরিয়ে বলেছিলাম, কেন, কে আসছে? কেউ না। সে কি কেউ না, অথচ এত তাড়াতাড়ি কেন? আমি কি আমার ঘরে একলা সন্ধেবেলা থাকি না? হ্যাঁ, তোমার তো আবার একলারই গেরস্তালি। তবে সন্ধেবেলা ঘরের মধ্যে নিতা রায় একলা কোথায়? এই তো তোমাকে পেয়ে গেলাম। আর একটা থাপ্পড় কষিয়েছিল, হারামজাদি। ওকে সেই একই প্রশংসাসূচক আদুরেভাবে গালিটা দিলাম। তারপর মনে মনে শব্দ করেছিলাম, এবং ওর দিকে ফিরে তাকিয়েছিলাম আবার। ও তাকিয়েছিল আমার দিকে। চোখের ঠোঁটের কোণ টেপা আর সেই হাসি, যা বুঝেও ঠিক বোঝা যায় না, এবং চকচকে চোখের চাউনিও সেই রকম, যা দেখলে মনে হয় ও আমার মুখে খুঁজে দেখছে কথাটা আমি কিভাবে নিচ্ছি, যাতে দরকার হলে ওর ইচ্ছে মতো এক কথায় আমাকে নাকচ করতে পারে, আবার ডাক দিতেও পারে। সাধারণত ওর সঙ্গে তো আমার সম্পর্কটা প্রেমের। পীড়িতের করাত প্রাণ কাটে চিরে চিরে, মালিনী এমন করাত কোথায় পেলি? তাই সময় সুযোগ বুঝে ও আমাকে টেলিফোনে বা অন্যভাবে খবর দেয়। কি হলো, সত্যি ভুলে গেলে নাকি? কতদিন দেখা দাওনি বলো তো? আজ কিন্তু আসতেই হবে। তার মানে ওর ইচ্ছানুযায়ী সেই দিনটা আমার, কিংবা ওর স্বাধীন ইচ্ছার সঙ্গী আমি। তখন আমি বলি, তুমি তো জানো ভুলি না, কি করব, তোমার তো আবার এই সেই নানান রকম। তা থাকুক গে, তুমি আজ চলে এসো, একটু ভালো লাগছে না। প্রাণে আর সয় না সখী।
কিন্তু তুমি তো জানো আমি কীরকম হিংসুটে, কেউ থাকলে আমি সইতে পারি না, তোমাকে একলা না পেলে ভালো লাগে না। তাই হবে গো, তাই হবে। ইয়াহু! এইরকম প্রেমের সম্পর্ক যেখানে, সেখানে একলা ঘরে ফিরে যাবার সঙ্গে আমাকে পেয়ে যাবার কথাটা যখন বলে ফেলতে পেরেছে, তখন নাকচ নাও করতে পারে। তবু আমাকে বলতে হয়েছিল, আর টেনে নিয়ে যেও না, আমাকে নামিয়ে দাও তাড়াতাড়ি। ও বলেছিল, আর একটু তো, আমার ডেরা তো এসেই গেলাম। কিন্তু তোমার সব সোশ্যাল কন্ট্যাক্ট লোকজন আমার ভালো লাগবে না। লোকজন থাকলে তোমাকে যেতে বলতে পারি, কারণ একটি মেয়ে 10 জনের সামনে তার প্রেমিককে কখনো যেতে বলতে পারে? আমি যে ওর প্রেমিক প্রবর। রাস্তায় যখন পেয়েই গেল, তখন এই সময় মনে হয় সেই কল্পিত যন্ত্রটা পেলে মন্দ হতো না, যেটা নিয়ে মনের খবর সব জানা যায়। ঘরে গিয়ে আর টেলিফোন করে এমন কাউকে আর ডাকতে হবে না, যাকে নিয়ে হয়তো সন্ধ্যা রাত্রিটা কাটাবার একটা পরিকল্পনা করেছিল, কিংবা বিনা পরিকল্পনাতেই হঠাৎ যাকে মনে আসতো। কে যে কখন স্বাধীন ইচ্ছার উপর জেগে ওঠে কে বলতে পারে? আমিও হতে পারতাম, অসম্ভব নয়। আমার পক্ষে এরকম হওয়াটা বিচিত্র ছিল না। রাত্রি 10টার পর হঠাৎ যে কী স্থির করে বসতাম তা আমি সন্ধ্যায় কিছুই জানতাম না। নিতার সঙ্গে দেখাটা না হয়ে গেলে এড়ে লাগা খোকনের মাই খাবার ঝোঁকের মতো যে কাকে টেলিফোনে ডাকতাম বা কার দরজায় গিয়ে হাজির হতাম কিছুই জানতাম না। হয়তো নিতাকেও রিং করতাম, হ্যালো আছো নাকি, কি করছো, গেলে একটু কফি খাওয়াবে? কফিই খেতে চাও বটে, জবাব যাই আসুক। ওরকম ক্ষেত্রে জবাব অবশ্যই অধিকাংশ ক্ষেত্রে শরীর খারাপ বা শুয়ে পড়েছি, প্লিজ রাগ করো না হওয়ারই সম্ভাবনা। তার উপরে এত রাত্রে আর বাইরে থেকো না, বাড়ি চলে যাও লক্ষ্মীটি। মনে হয় গদাম করে একটা লাথি কষাই পেছনে। এমনি সব উৎকণ্ঠিত ভালোবাসার কথাও শুনতে পাওয়া আশ্চর্য নয়, কারণ যদি সত্যি হকমকিয়ে গিয়ে উঠতাম তাহলে হয়তো দেখা যেত অ্যাঞ্জেল লাক্সারির ম্যানেজার কাম ডাইরেক্টর নীরেশ দাস নমশূদ্র বলে কায়স্থ একটা শুয়োরের বাচ্চা। কারণ মধ্যযুগীয় মিথ্যে কথা বলে। ওদের টুথপেস্টের বিজ্ঞাপনে নিতার দাঁত দেখানো হাসিটার ছবিটার প্রশংসা করতে গিয়ে একটু একটু অন্যরকম কথা বলছে, আর জোয়ান কালো ঘোড়ার মতো অনেক টাকার মালিকও বটে। নীরেশের দিকে তাকিয়ে নিতা মিটিমিটি হাসছে, কিংবা কাশী ব্যানার্জি গায়ক, দলজিৎ সেই পাঞ্জাবি ছোকরা, এমনকি হীরেন মহত্বসন্ধানী শিল্পী, কোনো গুণীকে যে সেই সুন্দরী যুবতী সমজদারের অ্যাপার্টমেন্টে দেখতে পেতাম কে জানে। মোটের উপর আমরা কেউই কিছু জানি না, কখন কি করব, কোনটা ধরব, কোনটা ছাড়ব। কেবল নিজের কাজ মিটবে, অর্থাৎ নিজে যেটা আসলে চাই সেটা মিটবে জানলে সেটাই ধরব। তবে কেন জানি না, একটা বদরোগী বলতে হয় বোধহয়, কিংবা সেক্স অ্যাটাচমেন্ট। মেয়ে মানুষের ব্যাপারে নিতার দরজা খোলা থাকলে তখন অন্য কোনো মেয়ের কাছে আমার বড় একটা যেতে ইচ্ছা করে না। অবশ্য কোনো দিনই যে যাইনি তা বলা যাবে না। যেমন অনেক টাকা ঘুষ পাবো সেই দিন সেই সময়ে। হ্যাঁ, আমার চাকরিটাতে ঘুষের মালকড়ি কিছু আছে, নইলে আর 3rd গ্রেড অফিসারের এত ফুটানি কিসের। বা নতুন টোপ ফেলা মেয়ে হাতছাড়া হয়ে যেতে পারে, কিংবা অফিসের বড় কর্তা হাঙ্গরের মতো নির্দয় আর লোভী শয়তান কোনো কাজ চাপিয়ে দিলে মাঝে মাঝে যেটা দিয়ে থাকে, সেরকম ক্ষেত্রে যোগাযোগ কয়েকবার নষ্ট হয়েছে। অন্যথায় নিতার খোলা দরজা ফেলে আমি বড় একটা যাই না, যার কারণটা ঠিক ব্যাখ্যা করতে পারি না। জানি না প্রেমে পড়ার প্রথম হৃদয়াবেগ ইত্যাদি ব্যাপারগুলো যেহেতু ওকে কেন্দ্র করে ঘটেছিল বলেই কিনা, এবং মোহভঙ্গের একেবারে চিরদিনের জন্যই মোহভঙ্গজনিত যন্ত্রণাকাতর হতাশ দিনগুলো কেটেছিল বলে, যখন আমি হতাশ প্রেমিকের মতো ব্যথায় কথা ভুলে ডুবে যায়, এর মতো একেবারে ভাঙা হৃদয় অকর্মণ্য এক ধরনের নির্জীব ঘেউ কুকুরের মতো যাদের মনে হয় আমার, তাদের মতোই হয়ে পড়েছিলাম। যাই হোক, ট্যাক্সিটা যখন নিতার অ্যাপার্টমেন্টের, অর্থাৎ এই বড় বাড়িটার যার মধ্যে নিতার এই কোটর অর্থাৎ অ্যাপার্টমেন্ট রয়েছে, তার লনে এসে ঢুকলো, তখন আবার আমার টনটনানিটা বেড়ে উঠেছিল। সম্ভবত এই কারণে যে আমি তখন মোটামুটি নিশ্চিত হতে পেরেছিলাম নিতার ঘরেই আমি যাচ্ছি। দোতলায় উঠে কেবল নিতা ল্যাচকি খোলবারই যা একটু সময় লেগেছিল, আমি ঠেলে ঢুকে পড়েছিলাম এবং মোজাইকের মেঝেতে অসাবধানে জুতা পেছলাতে পেছলাতে অন্ধকারেই বাথরুমের চেনা দরজাটার উপর প্রায় ঝাঁপিয়ে পড়েছিলাম। বাথরুমের সুইচটা আমার জানা ছিল, সেটা যদি বা টিপে দিতে ভুলিনি, তবু বাথরুমের দরজা বন্ধ করার কোনো তাগিদই অনুভব করিনি। নিতা শোবার ঘরের আলোটা জেলে বাথরুমের দরজার কাছে এসে বসেছিল। অসভ্য, দরজাটা বন্ধ করা যায় না? তখন যে আমার শরীর জুড়ে কী ব্যাপারটা ঘটছিল তা নিতাকে বোঝানো সম্ভব ছিল না। না, খুব যে একটা স্বস্তির ব্যাপার তা কিন্তু নয়, বরং ক্রনিক অ্যাম্বেসিসের প্রকোপে আমারকে দরজা বন্ধ করে একেবারে নগ্ন হতে হবে কিনা
শরীরের অভ্যন্তরে আসলে তখন সেই লড়াইটা চলছিল, কারণ আমি চাইছিলাম তা যেন আমাকে করতে না হয়। তার জন্য দাঁতে দাঁত পিষে দোহাই মাইরি ইত্যাদি সব মনে মনে বলছিলাম এবং প্রায় গোঙানো স্বরে নিতাকে বলেছিলাম, থাক না, ক্ষতি কী? না। নিতা ধমক দিয়ে বলে হাওয়া ঠাসা সরিয়ে দরজাটা জোরে টেনে দিয়েছিল, যেন ওটা অসভ্যতা। সেই রকম একটা ভাব নিয়ে ও দরজাটা টেনে দিয়েছিল। আসলে দুর্গন্ধ ইত্যাদির জন্য ওর হয়তো ঘেন্নাই হচ্ছিল, যদিও বাথরুম এবং সারা অ্যাপার্টমেন্ট জুড়েই যথেষ্ট সুগন্ধ ছিল। আমি শেষ পর্যন্ত লড়াইতে জিতে ফ্ল্যাশ টেনে বাইরে এসেছিলাম। নিতা তখন পাশের ঘরে। কেন, আমাকে লজ্জা? মরে যাই। হয়তো একটু ইজি হওয়ার জন্যই চুলের আটন বা বুকের কষণ একটু ঢিলে ঢালা করছিল। আমিও কোটটা খুলে ছুঁড়ে দিয়েছিলাম সোফার উপর। টাইটার ফাঁস টেনে বড় করে তুলে নিয়েছিলাম মাথার উপর দিয়ে। কোটের উপর ফেলে দিয়ে পাশের ঘরে গিয়েছিলাম নিতার কাছে, যেখানে ও ছোট আয়নাটার সামনে দাঁড়িয়ে আমি নিচু হয়ে শব্দ করে ওর গালে একটা চুমু খেয়েছিলাম। এবং ও আমার খুশির কারণটা বুঝতে পেরে ভুরু টেনে বলেছিল, কি কাজ আছে যেন বলছিলে? এই কাজ বলে টেনে ধরে ঠোঁট চুষে দিয়েছিলাম এবং নিতা শব্দে আপত্তি করে আঁচল দিয়ে আলতো করে চেপে ধরে ঠোঁট মুছেছিল, কারণ তখন লিপস্টিকের রঙটা একেবারে মুছে ফেলতে চায়নি সে। জোরে জোরে ঘষে দেবে আমার দিকে ফিরে বলেছিল, ফাজিল, কেন? যাও কোথাও বসে বসে গেলোগে। তার মানে ও বলতে চাইছিল আমি তো কোনো বারে বসে তখন বন্ধুদের সাথে মদ গিলতাম, এবং ট্যাক্সিতেই কেন ওর হাতে পায়ে ধরে বলিনি তোমার সঙ্গে যাব বা সেই জাতীয় কিছু, যাতে ওর মেয়ে মন সব মেয়ে মানুষের মতোই খুশি হতে পারত। ও সদয় হয়ে আমাকে নিয়ে আসতো, যদিও তাই এনেছিল। আর ওকে পেয়ে তখন চুমো খেয়ে যে খুশিতে উপচে পড়েছিলাম, এই সব মিলিয়ে ওর স্বভাবজাত খোঁচা দিচ্ছিল, যার মানে যা কিছুই দেবে তার সবটার মধ্যেই এই কথাটা ভুলতে দিতে নারাজ যে দেখো তোমাকে দিচ্ছি। কিন্তু ওসব কথার জবাব দেওয়া জরুরি মনে করছিলাম না আমি, বরং জিজ্ঞেস করেছিলাম, বের করো না, কি আছে? ও বলেছিল, কিছুই নেই। আমি বলেছিলাম, শরীর টরীর খারাপ হলো তো, একটু আধটু চলে। একটু আধটু ইচ্ছে হলে 50 লিটার। আজ শরীর খারাপ করেনি বলে ও ঠোঁট টিপে হেসেছিল, যার অর্থ দাঁড়ায় ইচ্ছে হলে সেরকম শরীর খারাপ করতে পারে। যদিও এরকম কোনো কথাই সত্যি নয়, কারণ ড্রিঙ্ক করতে ও অনভ্যস্ত নয়। অথচ হাফ গেরস্ত চালের কথাগুলো ও কেন বলে বুঝি না, কারণ ঠিক হাফ গেরস্ত বলতে যা বোঝায়, সংসার থাকে, ঠিক সময় বেঁধে দিনের একটা সময় বেশ্যাবৃত্তি করতে যায় বাইরে, আবার এসে বাপ ভাইয়ের মা বোনের বিবাহিত হলে স্বামী ও ছেলেমেয়েদের নিয়ে কাজে কর্মে সংসারে দিন যাপন করে, অর্থাৎ গেরস্ত ঘরের মেয়ে বা বউ, অথচ গেরস্তালির জন্যই দেহ বিক্রি করে। অতএব সে হাফ গেরস্ত, হাফ বেশ্যা, তাই না? এর চেয়ে সহজ ও চিন্তাশীল বিশ্লেষণ আর কি হতে পারে? নিতাকে তা বলতে পারি না। যাদের মদ খেতে কোনো বাধা নেই, খেতেও ভালোই বাসে, অথচ সোজাসুজি সেটা কবুল করতে গড়রাজি। নিতাকে ঠিক সেরকমও বলা যাবে না। তবে দেখা যায় ড্রিঙ্কের কথা হলেই না না থাক, এরকম কিছু না বলে পারে না, এবং খেলে আজ শরীরটা ম্যাজম্যাজ করছে, একটু খাওয়া যাক, এমনি একটা ওসিলা করবে। কিংবা মেয়ে বলেই হয়তো মদ খাওয়াটা সহজে স্বীকার করে নেওয়ার মধ্যে একটা সহজাত বাধা থাকে। এই সমাজে মেয়েদের মূল আকর্ষণটাই নষ্ট করে দিতে পারে। ভয়ের এই সহজাত বাধার কথা বলছি। বলেছিলাম, একটু খারাপ করো না শরীরটা। নিতা তখন শোবার ঘরের দিকে চলছিল। আমি ওর পাশে পাশে গায়ের সঙ্গে গা ছুঁইয়ে শোবার ঘরে এসেছিলাম। ওর ড্রেসিং টেবিলটার কাছে দাঁড়িয়ে মুখটা একবার দেখে নিতে নিতে বলছিল, ওসব না হলে চলে না? তাহলে বাড়ি গেলেই পারতে। আমি যে যেতে পারি না, কুকুরটা যে যেতে পারে না, এই জেনেই মনিবের অত ধমক ধামক, শাসন এবং বুলিটাও সহজেও ছাড়বে না জানতাম। তাই বলেছিলাম, না হলেও চলবে, পেটে তো কিছু আছে, তবে আর একটু হলে জমতো না, জমানো টমানো কিছু হবে না বলে আমার দিকে একবার চোখ পাকিয়ে তাকিয়ে, শত হলেও প্রেমিক তো, তাকে মদ খাওয়ানোটা একটা নৈতিক অন্যায় না? শোবার ঘরের পাশেই একটা ছোট পার্টিশনের মধ্যে রেফ্রিজারেটর থেকে আধশূন্য জিনের বোতল বের করে নিয়ে এসেছিল। জিন মদ ধরবার সময় সেই যে ভেটারানদের মুখ থেকে শুনেছিলুম, মদ নয়, ঘোড়ার মুত বা মেয়েদের ড্রিঙ্কস। একখানি পাট খেয়ে তারপর যা বলবার বলো জাদু, ঘোড়ার মুত না মেয়েদের ড্রিঙ্কস। সেই থেকে বেশ ভালো নেশা হওয়া সত্ত্বেও জিন দেখলেই ঠোঁট ওল্টাবার স্বভাবটা যায়নি। কিন্তু সব মাঠে মারা গেল আর কি। জানতাম কেউ হয়তো নিতার বন্ধু বা বান্ধবীরা নিয়ে এসেছিল, এবং আমি এখানেই সঠিক আসছি কি না বুঝতে পারলে নিশ্চয়ই পথে হয়তো একটা হুইস্কি কিনে নিয়ে আসতাম। তবু বলেছিলাম, নিজের জন্য এনেছিলে বুঝি?
হ্যাঁ, আমি তো খেয়ে উল্টে যাচ্ছি। বলবেই, ও কথাটা বলবেই জানতাম। এবং ও বিষয়ে আর কিছু বলেনি। কিছু মিথ্যে কথা শোনার থেকে বোতলটা আমি ওর হাত থেকে নিয়েছিলাম। ও গিয়ে আবার আয়নার সামনে দাঁড়িয়েছিল। আমি কাঠের পার্টিশনে ঢুকে নিজেই দুটো গেলাস আর লাইমের বোতলটা বের করে নিয়ে এসেছিলাম। ও আয়নায় সবই দেখছিল এবং চুলগুলো খুলে দিয়ে মোটা চিরুনি দিয়ে আঁচড়ে নিচ্ছিল। আমি জিন আর লাইম ঢেলে ওর গেলাসে জল ঢেলে দিয়েছিলাম, আমারটাই ঢালিনি, কারণ এই শীত শীত সন্ধ্যারাত্রে খানিকটা ঠান্ডা জল স্বাদ গ্রহণের ইচ্ছে আমার ছিল না। লাইম একটু মিশিয়েছিলাম নিতান্ত মুখরোচক করার জন্য, তাও ভালো লাগে না। বিটার থাকলে তাই মেশাতাম, অন্যথায় অভাবে জিন আমার নিট খেতেই ভালো লাগে। অনেকটা ছেলেবেলায় হোমিওপ্যাথির লিকুইড ওষুধের কথা মনে করিয়ে দেয়। গেলাস দুটো নিয়ে নিতার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। চিরুনি চালানো থামিয়ে ও ফিরে তাকিয়েছিল। বলছিল, আমার জন্য ঢাললে কেন? একটুখানি, আজ সন্ধ্যায় হঠাৎ দেখা হয়ে যাওয়ার অনারে। আমার গলার স্বর বেশ গদগদ শোনাচ্ছিল। আমি ওর চোখের দিকে তাকিয়েছিলাম, নিতাও তাকিয়েছিল। যেন আমার ধারণা ভাবতে চেষ্টা করছিল, আজ সন্ধ্যায় আমার সঙ্গে হঠাৎ দেখা না হয়ে গেলে কার সঙ্গে হতো, বা ও কী করতো, কোথায় থাকতো। তারপর ও যেন মুগ্ধ হয়ে উঠেছিল আমার দিকে তাকিয়ে, আমার চেহারার দিকে তাকিয়ে। আমার সঙ্গে যখন থাকে সেই সব দিন ও সময়গুলোর কথা বোধহয় ওর মনে পড়ছিল। এবং আমাকে এই সন্ধ্যায় পেয়ে যাওয়ার মধ্যে যদিও বা কোনো রকম অসন্তুষ্টি, অনিচ্ছা, দ্বিধা ছিল, সেগুলো সম্ভবত কেটে যাচ্ছিল। আর তারপরেই সমূহ আবেগবশত তাই বোধহয় বলেছিল, সত্যি তোমাকে যে এরকম এ সময়ে ওরকম জায়গায় দেখতে পাবো ভাবতেই পারিনি। একবার ভেবেছিলাম ডাকবো না, কেন জানি তো, এলেই খালি এসব খেতে চাইবে। আর বাকিটা উচ্চারণ করেনি। উচ্চারণ না করেই একটু ভুরু কুচকে ঠোঁটের কোণ টিপে, অথচ ঠোঁটের চোখে একটা যাকে বলে অস্পষ্ট ইশারার হাসি ফুটে উঠেছিল। সবই পরিষ্কার বোঝা গিয়েছিল আমি আর কি চাইবো বা কি করব। আমি তখন ওর গায়ের দিকে তাকিয়েছিলাম এবং দুহাতে গ্লাস না থাকলে সেই মুহূর্তেই নিশ্চিত হাত দিতাম। অবশ্যই এরকম অবস্থায় না বলা কাজটা বা চাওয়াটা যে কি, সে তো মেয়ে মানুষ মাত্রই ভালো করে সকলেরই জানা। আর সকলেরই টেকনিক এক, 19 আর 20। গ্লাসটা বাড়িয়ে দিয়েছিলাম, নাও ধরো। ও চিরুনিটা রেখে কাঠের পার্টিশনের আড়ালে চলে গিয়েছিল। একটু হাসি ছিল মুখে, যেন বুঝতে পেরেছিল হাত খালি হলেই আমি কোন দিকে বাড়াবো। গ্লাস দুটো রেখে আমিও পার্টিশনের আড়ালে গিয়েছিলাম। দেখছিলাম ও হিটারটা জ্বালিয়ে দিয়েছে। রেফ্রিজারেটর থেকে সসপ্যানে রাখা মাংস তার উপর চাপিয়ে দিচ্ছে। জিজ্ঞেস করলাম, কী করছো? ও কোনো জবাব না দিয়ে একটা প্লেট আর চামচ টেনে বার করছিল। বুঝতে পেরেছিলাম একটু খাওয়ার ব্যবস্থা হচ্ছে, যাকে বলে মদের সঙ্গে চাট। আমি সেই অবস্থাতেই পেছন থেকে ওকে আলগোছে জড়িয়ে ধরেছিলাম। ও তখন বলছিল, জানি অফিস থেকে বেরিয়ে খালি পেটে এইসব চালাচ্ছ। কেন জানি না, এই ধরনের কথা শুনলে আমি বুঝতে পারি না এগুলো মেয়েদের সহজাত কথা কিনা। হয়তো ওর অন্যান্য বন্ধুদের সাথে এমনি করেই কথা বলে থাকে, আমাকেও বলে, আজও বলছিল। তবু এই কথা অস্বীকার করা যাবে না, এরকম করে বললে বেশ ভালোই লাগে। মনে হয় প্রায় প্রেম ভাবেরই কথা। খালি পেটে ড্রিঙ্ক করলে লিভারের, যে বস্তুটাকে আমি ইতিমধ্যেই অনেকখানি লড়িয়ে শুয়ে বসে আছি, লিভারের ক্ষতি হবে। সেই জন্য ওর দুশ্চিন্তা। এবং আমার লিভারের জন্য ওর দুশ্চিন্তা মানে আমার ভালোর জন্য। এই রকম একটা চিন্তা থেকেই ওই রকম ধারণা জন্মায় ও আমাকে ভালোবাসে। কিংবা আসলে হয়তো ও কিছু না ভেবেই বলেছে, একটা চলতি ধারণার বসেই বলেছে মদ খেলে একটু মাংস টাংস তার সঙ্গে খাওয়া দরকার। যেমন চায়ের সঙ্গে লোকে বিস্কুট দিয়ে থাকে, বা ওর নিজেরই প্রয়োজনে ওর পেটও খালি থাকতে পারে। যেভাবেই হোক, কথাটা বিশেষ করে নিতার মুখ থেকে শোনার জন্যই আমার কানে হয়তো অন্যভাবে বাজে, যেই কারণে আমার মনটা হঠাৎ গম্ভীর হয়ে উঠতে চায়। গম্ভীর মানে সিরিয়াস একটা কিছু। কেন? প্রেম? দেখো বাবা, একেবারে হেদিয়ে যেও না, মানে যাকে বলা যায় ভাবাবেশ। আমি ওকে একটু বুকের কাছে চেপে ধরে বলেছিলাম, কিন্তু তুমি রাত্রে কি খাবে? তোমার খাবারটা এভাবে, যেন ওই পাড়ায় রাত্রে আর খাবার পাওয়া যাবে না। কি দুশ্চিন্তা। কথাটা শেষ না করেই আমি চুপ করে গিয়েছিলাম। নিতা বলেছিল, সে হবে ক্ষণ একটা কিছু। আমি বলেছিলাম, তা হবে না, তাহলে রাত্রে দুজনেই কোথাও খেতে যাব। কিন্তু চিত্রাকে কিছুই বলা নেই। ওর ফিরতে তো সেই রাত 10টা, 10:30। চিত্রা, ঝিয়ের নাম, সেই মেয়েটি যার নামটা আমি কত কি ভেবেছিলাম, অলকা, অশোকা, অনিতা, যে নামটাও ধার করে জুড়েছে নিশ্চয়। সেই নামটা যে চিত্রা, এবং সেটাও নিশ্চয়ই ধার করা। বলেছিলাম, এত রাত হবে? হ্যাঁ, রোজই তাই আসে, সন্ধেবেলা চলে যায়। ওর তো আবার অনেক গন্ডা সব আছে। এসে না হয় একটু বাইরে বসে থাকবে,
তা অবশ্য অসুবিধা নেই, রাত্রি 11টার মধ্যে ফিরে আসবো আমি, যার অর্থ হচ্ছে চিত্রা প্রায়ই ওরকম বাইরে বসে থাকে আর নিতা অনেক রাত্রে ফেরে। তখন একবার আমি ঘড়ি দেখেছিলাম 6:45 মতো। মাংসটা প্লেটে ঢেলে পার্টিশনের বাইরে টেবিলের উপর রেখেছিল নিতা। আমি নিজেই আবার ওর গেলাসটা বাড়িয়ে দিয়েছিলাম, হাতে নিয়ে চুমুক দিয়েছিল, আমিও দিয়েছিলাম। তারপর ওকে জড়িয়ে ধরে চুমুক খেয়েছিলাম এবং প্রতিদানের জন্য ওর ঠোঁটের কাছে ঠোঁট রেখে ওর চোখের দিকে তাকিয়েছিলাম। ও হেসেছিল, একটু আমার চোখের দিকে তাকিয়েছিল, আলতো করে একটু ছুঁয়ে দিয়েছিল। আমি আরও আশা করেছিলাম, বুকের কাছে টেনে ধরে আবার চেয়েছিলাম। আর ও একটু দাঁত বসিয়ে দিয়ে চোখ কুচকে যেন শাসাচ্ছে এমনিভাবে সরে গিয়েছিল। সরে গিয়ে রেডিওগ্রামের রেকর্ড বাজাবার খোপটা খুলে রেকর্ড বাজতে আরম্ভ করেছিল। যদি তখন গ্লাসটা সঙ্গে নিতে ভোলেনি, চুমুক দিতে দিতে রেকর্ড বেছে নিচ্ছিল। আর আমি আমার গ্লাস এক ঢোকে শেষ করে নতুন করে ঢালতে ঢালতে গুনগুনিয়ে উঠেছিলাম, আ পিসফুল পোর্ট আনড্যামেজড বাই দি স্টর্মস। কেন এই গানটা গুনগুন করেছিলাম জানি না। ঝড়ে অক্ষত এক শান্ত বন্দর, নাবিক হয়ে যেখানে যাবার ইচ্ছে ছিল গায়কের, এই রকমের গান। ঝড়ে অক্ষত শান্ত বন্দর বলতে কি বোঝায় আমি অবশ্য জানি না। ভার্জিন বোঝায় না নিশ্চয়ই, যদিও সেই রকম কিছু ভেবেই গানটা লিখে থাকে, বা এমন যদি কিছু কল্পনা হয়ে থাকে যাকে কোনো আঘাতেই দমাতে পারেনি, কোনো আঘাতেই যে ভেঙে পড়েনি, পবিত্রতা হারায়নি। বন্দরের আবার পবিত্রতা, বেশ্যার আবার আঘাতে ভেঙে পড়ার ভয়। যেন কলকাতা বন্দরকে আমরা চিনি না। জনি কিপ অ্যাসাইড ইওর লিরিক শালুক চিনেছে, কারণ গানটার বক্তব্য প্রায় সেই রকমই। একটি শান্ত অক্ষত বন্দরে সে নোঙর করতে চেয়েছে। মহত্ব সন্ধানী হিরেনি একমাত্র ওর মর্ম উদ্ধার করতে পারে। আমি আসলে সুরের জন্যই গুনগুনিয়ে উঠেছিলাম, তালের জন্য, যাতে পায়ের তাল আর কোমরে দোলা লাগে। তারপর রেকর্ডে বেজে উঠেছিল অ্যান এন্ডলেস কিস। নিতা গ্লাস নিয়ে সরে এসেছিল এবং রেকর্ডের সঙ্গে গলা মিলিয়ে নিজেও গুনগুন করে উঠেছিল। গ্লাসটা গালে চেপে আমার দিকে তাকিয়ে মন্থর তালে একটু একটু দুলছিল। নতুন করে ঢালা গ্লাসে আমি চুমুক দিয়েছিলাম। নিতার কাছে গিয়ে ওর গ্লাসে ওকে চুমুক দিয়েছিলাম। গ্লাসটাও শেষ করে দিয়েছিল, আবার ঢেলে দিয়েছিলাম এবং ওকে কুক্ষিগত করে ওয়ালসের মন্থর তালে নাচতে আরম্ভ করেছিলাম। একটার পর একটা গান বেজে চলছিল। ওয়েন আই ওয়াজ অন দ্য ওয়ে টু মাই গ্যাল, আ সফট অ্যান্ড লিকুইড জয় ফ্লোড। একটার পর একটা গান বেজে চলছিল, আমরা নাচছিলাম, আর আমি অসবুর হয়ে বারে বারে চুমু খাচ্ছিলাম। এক একটা রেকর্ড শেষ হচ্ছিল, আর একটা শুরু হবার কয়েক সেকেন্ডের ফাঁকে গ্লাসে চুমুক দিচ্ছিলাম দুজনেই। এক পিঠে রেকর্ডগুলো যখন শেষ হয়ে গিয়েছিল, আমি তখন বাকিগুলো উল্টে দিয়েছিলাম এবং নিতা ঠিক হিসেব করেই রেকর্ড বেছেছিল ও চালিয়েছিল। নতুন সুর ও তালে বেজে উঠেছিল নতুন গান। আমরা টুইস্ট নাচতে আরম্ভ করেছিলাম। নিতার বুক এবং কোমর দোলানি দেখে আমার মেজাজ খারাপ, খারাপ মানে যাকে বলে উলসে ওঠা, সেরকম হয়ে উঠেছিল। নিতা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরেছিল, চোখ একটু লাল হয়ে উঠেছিল। সেই লাল চোখ দিয়ে আমাকে যেন কিছু ইশারা করছিল, কিছু একটা, যেটা আসলে টুইস্টের চলতি ঢঙের মধ্যেই পড়ে। এবং আমার শ্বাস শব্দের সময়ে পাক্ষে উইয়া খা শব্দ, যেটা আমার বর্ষা রাত্রে একলা কুকুরের কামকুহরের মতো মনে হয়, সেরকম করছিল। আর খিলখিল করে হেসে উঠছিল, যা দেখে নাচটা চুলোয় যাক ভেবে বোধহয় ডাক শুনে খেপা কুকুরটা তখন ঝোপঝাড় নিয়ে ছুটছিল। ওকে সপাটে চেপে ধরতে ইচ্ছে করছিল, ধরেছিলামও তাই। যেমনি গান শেষ হয়েছিল, নাচ থেমেছিল, অমনি হাততালি দিয়ে ওকে বুকের কাছে টেনে নিয়েছিলাম। ওর শাড়ির আঁচলটা খসে গিয়েছিল। আমি ওকে টেনে নিয়ে গিয়েছিলাম খাটের উপর এবং আসন্ন ব্যাপারটা অনুমান করেই তখন বাতি নেভানো বা আয়নার কথা উঠেছিল। আমি বাধা দিয়ে দর্শনের ঐশ্বর্যে ওর যা গা খালি করে দিয়েছিলাম, তখনই জুতো খোলার কথা উঠেছিল। স্বভাবতই সেই সব উৎসাহ আমার তখন ছিল না, বরং উৎসাহবশে যা যা করেছিলাম, যা বলেছিলাম, তাতে নিতা ক্রমেই আমার বুকের তলায় যেন বিছের কামড়ের বিষে ঢেউয়ের মতো দুলে মুচড়ে পাকিয়ে পাকিয়ে উঠেছিল। এবং শুধু মাঝে মাঝে, না কেন, আহা, একেই কি প্রেম বলে? খাঁটি প্রেমের এই তো সর্বোচ্চ শিখর। বলো বাবাজি, নিতারায় প্রেম নিকশিত হেম কামগন্ধ নাহি তাই, বা তোমার তো রুবি দত্ত আছে, ইত্যাদি বুলি বা শব্দ ছাড়ছিল। তারপর প্রেম যখন শেষ হলো, তখন খোয়ারির পালা, এবং তখনই টুকরো আর ছেঁড়া ছেঁড়াভাবে কথাগুলো শুরু হয়েছিল। নিতা তখনও প্রায় আমার বুকের কাছে, যদিও আমার সর্বাঙ্গের ভার ছিল না।
ওর খালি গায়ের উপর দিয়ে আমার বাঁ হাতটা এলিয়ে পড়েছিল। ওর বাঁ পাটা ওর কোমরের উপর দিয়ে আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম। আর আমার সেই ঘৃণাটা জেগে উঠছিল, রাগ এবং ঘৃণা, যেটাকে আমি বলতে চেয়েছিলাম একটা ভীষণ আকর্ষণ, অথচ সেই রকম অনাসক্তি, প্রায় মামদোবাজির মতোই যেটা মনে হয়, যে কারণে আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম। নিতাও অলস আধবোঝা চোখে তাকিয়েছিল। জানি না আমার মতো ওরও আমাকে ঘৃণা হচ্ছিল কিনা, রাগ হচ্ছিল কিনা। তখন এইভাবে কথা শুরু হয়েছিল, যদি আজ দেখা না হয়ে যেত, মনে মনে বলছিলাম। কার কাছে তখন এইভাবে থাকতে কে জানে। ওর মুখে আমার এখন থুতু ছিটিয়ে দিতে ইচ্ছে করছিল। হয়তো অন্য কারোর কাছে ছুটতে, না আমি, না তুমি। কেন, কী ভাবো তুমি আমাকে? আমাকে তুমি কী ভাবো? পুরুষরা যা, তোমাকেও আমি একটা মেয়ে ভাবি। মেয়েরা যা ঠিক তাই। মেয়েরা কি সব চাওয়াতেই যে গলে, যে মনে করে সবাই আমাকে চাক, আর তোমরা চেয়ে বেড়াও। হ্যাঁ, আর ভালোবাসা, যে বাসায় ভালো ল্যাবরেটরি আছে। আমি হেসেছিলাম। নিতা বলেছিল, সে তো তোমাকে গোড়া থেকে দেখেই বুঝেছি। তৎক্ষণাৎ ওর মুখে থুতু ছিটিয়ে দিতে ইচ্ছা করছিল, দিইনি, কেবল ওর মুখের দিকে তাকিয়েছিলাম। আর আমার প্রথম প্রেমের কথা মনে পড়েছিল, যে কারণে এখন আমার সন্দেহ হয়। তখন আমি আদতে হতাশ বা নিরাশ ছিলাম না, দাঁত আর নখকেই ছানাচ্ছিলাম সম্ভবত। বলেছিলাম, কারণ তুমি গোড়ায় আমার সঙ্গে প্রেম করেছিলে। তোমার চোখ ভীষণ লাল দেখাচ্ছে। মাল টেনেছি। লাগছে বুকে, ছাড়ো। এরকম লাগাতে বেশ লাগছে। তার মানে তুমি এইরকমই বিস্ট। তুমি কখনোই ভালোবাসতে পারো না। আর তুমি অ্যাঞ্জেল, তুমি পারো। জীবনে কোনো মেয়েকে কখনো সত্যি বলনি। এই সময় তোমাকে আমার ভীষণ ঘেন্না করে। আর তুমি সতী, চিরদিন সত্যি বলেছ। তোমার মুখে থুতু দিতে ইচ্ছা করে, আমারও করে। ছাড়ো, আর গলা জড়িয়ে ধরতে হবে না। না, ছাড়বো না। গলা জড়িয়ে ধরিনি, আমার কনুইটা ওর গলায় টুটির কাছে চেপে বসেছিল। তখন আমি দেখছিলাম ওর চোখ ফেটে পড়ছিল। ও বলতে চাইছিল তুমি। আমি আমার শরীরের সব শক্তি দিয়ে চাপছিলাম বলেই বোধহয় আমার গলা চাপা আর মোটা শোনাচ্ছিল। বলেছিলাম, কোনো কথা নয়। এবং ওর গলাটা যে এত নরম, তা আগে কখনোই মনে হয়নি। যেন একটা গর্তের মধ্যে কনুইটা ঢুকে যাচ্ছিল। আর নিতার হাত দুটো যেহেতু দুই পাশে এলিয়ে পড়েছিল, সেহেতুই আমার ধারণা ওর হাত দুটো আমার পেটের কাছে হঠাৎ খামচে ধরেছিল। আমার কনুই ছাড়াবার উপায় না থাকায় এমন জোরে ধরেছিল যে পেটটা ছিঁড়েই ফেলবে প্রায়। তাই আমি হ্যাঁচকা টান দিয়ে আমার নিচের দিকটা টেনে তুলতেই পরপর শব্দে শার্টটা ছিঁড়ে মুচড়ে যাচ্ছিল। আর হ্যাঁচকা টান দিয়ে উঠবার দরুনই সম্ভবত গলায় কনুইয়ের চাপটা আরও জোরে পড়েছিল, যেই কারণে ওর পা দুটো শূন্যে ছুঁড়েছিল। কোমর শুদ্ধ, সেটা অন্য কথা মনে করিয়ে দেয়। কোমর শুদ্ধ যেন উঁচুতে তুলে ফেলছিল, আর আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল। তারপর আস্তে আস্তে নেতিয়ে পড়া যাকে বলে, তেমনিভাবে হাত পা এলিয়ে পড়ে স্থির হয়ে গিয়েছিল। একে নিশ্চয়ই খুন করাই বলে। সত্যি, রাগ জিনিসটা একেবারে চণ্ডাল। অথচ ওকে আমি খুন করতে চাইনি, মাইরি। কারণ ওকে যদি আমি খুন করতে হয়, তাহলে তো আমার নিজেকেও খুন করতে হয়। কিন্তু ওরে বাবা, অসম্ভব। তা আমি ভাবতেই পারি না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আর আমি সত্যি মরে যাচ্ছি। যদি একই ঘৃণায় ও রাগে নিতাও আমার গলা টিপে মারতে পারত। ওর কথার থেকে মনে হচ্ছিল ঠিক আমার যেরকম আসক্তি অনাসক্তি না কি জানি না, ভীষণ পেতে ইচ্ছা করে, অথচ ঘৃণায় আর রাগে মেরে ফেলতে ইচ্ছা করে, ওরও ঠিক সেই রকমই হয়েছিল। আমি যেমন ঝগড়া করলেও এতটা বাড়াবাড়ি করি না, নিতাও তেমনি আজকের মতো এতটা রেগে কথাবার্তা কখনোই বলে না। বরাবরই মোটামুটি মানিয়ে নেওয়া গিয়েছে। কে জানে, হয়তো এই কারণেই আমার ওই কথায় মনে হচ্ছিল কোনো এক দুখোর শিকারী একটা মানুষকে বাঘকে মারার জন্য গাছের তলায় একটা নধর ছাগলকে বেঁধে রেখেছে, এবং বাঘটা তার নিজের শিকারে সাড়া পেয়ে, গন্ধ পেয়ে অন্ধকারে বন ঢুরে ঢুরে এসেছে। ব্যাপারটা যেন সেই রকমই নয় খানিকটা? যদি এরকম একটা কথা একেবারেই হাস্যকর, কারণ সেই শিকারীটা কে? ক্যালকাটা পুলিশ কমিশনার? তিনি জানবেন কেমন করে এরকম একটা বাঘ দিব্যি কলকাতার মানুষজনের মধ্যে একজন বেশ সুটেড বুটেড আবার দায়িত্বশীল ভদ্রলোক সেজে বেড়াচ্ছি? কিংবা আমাকে খতম করার জন্য কোনো ভয়ঙ্কর আততায়ী সে কোথায় থাকে এরকম একটা ফাঁদ পেতেছে? দূর, যত বাজে চিনতে। সবই শিকারী, সবাই ফাঁদ পাতে। যাই হোক, আমি ঘেমে গিয়েছিলাম প্রায়, এবং নিতার ঘাড় ভাঙা মতোই সেই চেহারাটা দেখতে ভালো লাগছিল না বলে ওকে উপুর করে দিয়েছিলাম। তারপরে মোট ব্যাপারটা যদি এইরকম দাঁড়ায়, তাহলে এখন আমার কি করা উচিত সেটা ভাবা দরকার। নিতা যখন মরেই গিয়েছে, এটাকে যখন খুন হিসেবেই দেখা হবে, তখন আমার নিশ্চয়ই উচিত এখান থেকে কেটে পড়া। কয়টা বেজেছে? ওরে বাবা, 9:45।
ঝি মেয়েটার প্রেম করা বোধহয় এতক্ষণে শেষ হলো, এখনই এসে পড়বে। কিন্তু বইতে যেসব কথা লেখে, অপরাধীরা কোনো না কোনো চিহ্ন রেখে যায়, সেরকম কিছু আবার পেছনে ফেলে যাব না তো। তারপর চট করে হাতে হাত করা, চলো শ্রীঘরে, সেরেছে। আমি উঠলাম, আয়নার দিকে তাকিয়ে তাড়াতাড়ি প্যান্টটা চেপে ধরলাম। বোম খোলা। চোখে পড়ল শার্টের নিচের অংশটা যেন টেনে মুচড়ে ছিঁড়েছে। সাংঘাতিক শক্তি বলতে হবে। নতুন টেরিলিনের শার্ট ছিঁড়ে ফেলেছে। লক্ষ্য করে দেখলাম এমনকি নিতার নখের রং পর্যন্ত ছেঁড়া জায়গার কাছে একটু একটু লেগে গিয়েছে। জামা প্যান্টের মধ্যে গুজে নিয়ে খাট থেকে নেমে বোতাম আটলাম। খাটের চাদরটা টেনে ঠিক করে ওরই ব্লাউজ, ব্রেশিয়ার ও সায়া দিয়ে ঝেড়েছিলাম। ওর গোটা গাটাও মুছে দিলাম, কেননা ওই যে কী সব বলে ছাপটাপ থেকে যেতে পারে, ফিঙ্গারপ্রিন্ট যাকে বলে। গেলাস, ডিশ, চামচ সবই পার্টিশনের আড়ালে বেসিনের মধ্যে রেখে জল ঢেলে দিলাম। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে টাই বাঁধতে বাঁধতে মনে হলো যথেষ্ট হয়েছে। জামা ছেঁড়াটা দেখা যাচ্ছে না, কিন্তু ও বাবা, পায়ের ছাপটা কী করব? ঝাড় দেবো ঘরটা? এ কি ফ্যাচাংরে বাবা, শেষে ঝেঁটা হাতেও ঘর পরিষ্কার করতে হবে? এত মজুরি পোষায় না। খুনিরা এত ঝামেলা নিয়ে এসব কি করে করে আমি তো তাই বুঝতে পারছি না। তবু পার্টিশনের আড়াল থেকে ঝাঁটাটা নিয়ে এলাম। সোফার ওপরে রেখে কোটটা গায়ে দিলাম। আয়নার দিকে তাকিয়ে দেখলাম চোখ টিপে খচ্চর। নিজেকে দেখে হাত দিয়ে চুলগুলো ঠিক করে একটু পরে আবার নিতাকে দেখলাম, কিন্তু আয়নার কাছ থেকে গিয়ে দেখতে ইচ্ছে করলো। কাছে গিয়ে দেখলাম যেমন রাগিয়ে দিলে তাই মরলে, এবং মনে হলো নিতাকে আর কখনো পাওয়া যাবে না, ঘৃণা করেও চুমু খাওয়া হবে না। আর আজ ও সত্যি যেভাবে নাচলো মনে হয় বেশ খুশিই ছিল। খেতে যাবে কথা ছিল। আমি তো এমনকি কোন হোটেলে খাবো সেটাও ভেবে রেখেছিলাম, যে হোটেলে গিয়ে আবার একটু ড্রিঙ্ক করে নাচা যাবে সেই রকম হোটেলই ভেবে রেখেছিলাম। এমনকি গোটা রাতটাও ওর কাছে কাটাতে পারবো কি না তাও ভেবেছিলাম। মাঝখান থেকে দেখো তো কি হয়ে গেল, যাচ্ছে তাই। কিন্তু আমি সত্যি বলতে কি একটা শান্তিও যেন বোধ করছি। সেটা আবার কীরকম শান্তি সে মা ভগাই জানেন। তবুও কেমন একটা প্রশান্তি যেন জড়িয়ে ধরেছে আমাকে। আমি ওর গায়ে হাত না দিয়ে নিচু হয়ে ওকে চুমু খেতে চাইলাম। নাটক মনে হচ্ছে, তবু ইচ্ছেটা সত্যি হচ্ছে। ওকে না ধরে চুমু খাওয়াটা অসম্ভব, কারণ মুখটা যেভাবে রয়েছে, ঠোঁটটা বড় বেকায়দা জায়গায় পড়ে রয়েছে। অত দূর এগোনোই মুশকিল। তবু যতটা পারা যায় নিচু হলাম, আর তখনই চোখে পড়ল ঠোঁটের কষে রক্ত গড়িয়ে পড়ছে। আশ্চর্য, আগে দেখিনি তো। এবং সেই প্রায় শুকিয়ে যাওয়া মোটা রক্তের দরানি দেখে চুমু খাওয়ার ইচ্ছেটা আমার কেটে গেল। মনে মনে বললাম, থাক, শুধু শুধু ঠান্ডা মরা ঠোঁটে আর কি দরকার চুমু খেয়ে, ও বেঁচে থাকতেই তো অনেকবার খাওয়া হয়েছে। এইভাবে উঠে পড়লাম এবং মনে মনে চুমুটা অনুভব করলাম। আর নিতাও আজ সত্যি বেশ মেজাজেই ছিল। আমার তলার ঠোঁটটা তো তখনও বেশ মালুম দিচ্ছে, খাওয়ার সময় আরও দেবে। না, আর দেরি না, এবার কেটে পড়া যাক, ঝিটা এসে পড়বে। সোজা হয়ে দাঁড়াতে যাব, ঠিক এই সময়ই টেলিফোন বেজে উঠল। মনে হলো বুকটা একবার ধক করে উঠল, কারণ প্রায় একটা মানুষের অস্তিত্বের মতোই যেন শব্দটা তীরের মতো এসে বিঁধল, এবং তেমনিভাবেই শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, যাতে প্রমাণ করা যায় নো রিপ্লাই। যার মানে 9:50 এখন এ ঘরে কেউ নেই। কিন্তু পাশের অ্যাপার্টমেন্টের লোকরা যদি শুনতে পায়, গাড়লটা থামবে কখন? কিংবা খ্যাপা সার বলাই ভালো, কারণ রিংটা এমনভাবে বাজছে যেন সেরকমভাবেই নিতাকে ডাকছে। নিতা কোথায়? আমি রাত্রে তোমার অ্যাপার্টমেন্টে যাব। নিতা, নিতা। কিন্তু চাঁদ, যেই হও হাপিস। আমি যে শক্ত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটকি মাছ হয়ে গেলাম। অবশ্য টেলিফোনের ওপারে সে লোকটার হয়তো আজকে আসার কথা ছিল, হয়তো ভাবছে নিতা বাথরুমে গিয়েছে। রিং শুনে যাক থেমেছে। আহ, হরিবল। হঠাৎ সব যেন শূন্য মনে হচ্ছে এখন। এতটা, যাকে বলে স্তব্ধ, এর আগে মনে হয়নি। কিন্তু না, আর দেরি নয়, ঝিটা এসে পড়বে। সরে গিয়ে ঝাঁটাটা নিয়ে এলোমেলো বোলালাম মেঝেয়। তারপর পেছিয়ে গেলাম দরজার দিকে। তারপর ঝাঁটাটা ছুঁড়ে ফেলে দিতে গিয়ে মনে হলো ঝাঁটার হাতায় হাতের চাপ থেকে যাবে না তো আবার। ভেবে তাড়াতাড়ি রুমাল নিয়ে হাতটা মুছে খাটের নিচে লক্ষ্য করে ছুঁড়ে দিলাম। দিয়ে রুমাল সহই দরজার হাতলটা ধরে টেনে নিলাম। জানি অটোমেটিক দরজাটা ভিতর থেকে চাবি পড়ে গেল, বাইরের থেকে কেউ খুলতে পারবে না। একটা কমজোর আলোয় লক্ষ্য করলাম সিঁড়ির কাছে কেউ নেই। তাড়াতাড়ি নেমে গেলাম। রাস্তায় লোকজন কমে গিয়েছে, যাবেই, শীত পড়েছে তো। কিন্তু আমার আরেকটু ড্রিঙ্ক চাই। যদিও রাত 10টা বেজে গিয়েছে, মধ্যরাতে সুরিঘানা ছাড়া এখন আর কোনো উপায় নেই। সেই দিকেই পা বাড়ালাম।